হেই বন্ধুরা, সময়টা 2009 31 মে সন্ধ্যা 7:30। এয়ার ফ্রান্স 447 ব্রাজিলের রিও ডি জেনিরো বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেবার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি আটলান্টিক পাড়ি দিয়ে পরদিন সকালে 216 জন যাত্রীকে নিয়ে প্যারিসের চার্লস দে গলে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। সব কিছু ঠিকঠাকই চলছিল। বিমান বালাগণ ইতিমধ্যে রাতের খাবার পরিবেশন করছে। বেশিরভাগ যাত্রী তখন রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছেন। শীতল আটলান্টিকের উপর দিয়ে গাঢ় অন্ধকার ভেদ করে প্যারিসের উদ্দেশ্যে উড়ে চলছে এয়ার ফ্রান্স 447। কিন্তু হঠাৎ করে রেডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল এয়ার ফ্রান্স 447 বিমানটি। মাঝরাতে খবর হলো এয়ার ফ্রান্স 447 এর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। পরদিন সকালে বিমানটির অবতরণের সময় পার হয়ে গেলেও বিমানটির বেমালুম নিখোঁজ হয়ে আছে। ঘটনাটি ম্যাজিকের মতো ঘটে যায়। এমনকি নিখোঁজ হবার পূর্বে বিমানের পাইলটদের পক্ষ থেকে কোনো সাহায্য বা সন্ত্রাসী আক্রমণের মতো কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। নানান উৎকণ্ঠা, সংশয় আর সন্দেহ দাদা বাঁধতে থাকে সকলের মাঝে। ফ্রান্সের গোয়েন্দা বিভাগ তাৎক্ষণিকভাবে মাঠে নামে সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য। কিন্তু বিমানের যাত্রীর তথ্য যাচাই করে সন্দেহজনক কিছুই নজরে এলো না। অন্যদিকে সকাল হতেই বিমানবন্দরে ভিড় জমতে থাকে যাত্রীর পরিবার পরিজনের। প্রিয়জনের এ রহস্যময় হারিয়ে যাওয়ার দাদার উত্তর পেতে শুরু হয় দীর্ঘ অপেক্ষার প্রহর। খোঁজ মিলবে কি কোথায় হারিয়ে গেল এয়ার ফ্রান্স 447? হতভাগ্য যাত্রীদের ভাগ্যেই বা কি ঘটেছিল সেই রাতে? একটি ব্যর্থ অনুসন্ধানের অভিযান। রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও প্রথম যে কাজটি সাধারণত করা হয়ে থাকে সেটি হলো বিমানটির শেষ অবস্থান যেখানে ধরা পড়ে রাডারের নির্দেশিত সে স্থান হতে অনুসন্ধানের কার্যক্রম শুরু করা হয়। এয়ার ফ্রান্স 447 এর ক্ষেত্রে সে পদ্ধতি অনুসরণ করা হলো। সর্বপ্রথম অনুসন্ধানে বিমানটি পাঠানো হলো আটলান্টিক সাগরে। অন্যদিকে ফ্রান্স থেকে উড়ে এলো তদন্ত কর্মকর্তাগণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্ত হলো বহুজাতিক এ উদ্ধার অভিযানে। সে মুহূর্তে আকাশে উড়ছে প্রায় 64 এয়ারবাস 447 এর জন্য। ফলে হারিয়ে যাওয়া এয়ার ফ্রান্স 447 যদিও কোনো যান্ত্রিক বা নকশাগত ত্রুটির কারণে ধ্বংস হয়ে থাকে, সে ত্রুটি নির্ণয় করা না গেলে অন্যান্য এ সিরিজের বিমানগুলোর ইফেক্ট পড়তে পারে। বিশ্বের সেরা সব অনুসন্ধানকারী আটলান্টিকের বুকে এক হয়ে অনুসন্ধান চালিয়ে গেলেও রহস্যময়ভাবে বিমানটি হারিয়ে যাবার কোনো কুল কিনারা বের করা সম্ভব হলো না। জলে ব্রাজিলের নৌবাহিনী অন্যদিকে আকাশ হতে 12টি বিমান দিন রাত বিরামহীনভাবে নজর রেখে চলছে নিখোঁজ বিমানটির কোনো চিহ্ন পাবার আশায়। কিন্তু 5 দিন পরেও বিমানের কোনো সন্ধান পাওয়া গেল না। এমনকি মিলল না কোনো ধ্বংসাবশেষও। অবশেষে 6তম দিনে বলা যায় ভাগ্য প্রথমবারের মতো কিছুটা সহায় হলো। ব্রাজিলের নৌবাহিনী প্রথমবারের মতো সমুদ্রে ভেসে থাকা বিমানের ক্ষুদ্র কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেন, সাথে 50 জন বিমান যাত্রীর মৃতদেহ। অনুসন্ধানের কার্যক্রম কিছুটা আলোর মুখ দেখলেও এর থেকে বিস্তর কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হলো না। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেল যে বিমানটি আটলান্টিকের বুকেই বিধ্বস্ত হয়ে প্রত্যেক যাত্রী সম্ভবত নির্মম মৃত্যুতে আলিঙ্গন করে নিয়েছে। প্রথমবারের মতো বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কারের পর অনুসন্ধান কার্যক্রম আরও জোরালোভাবে পরিচালিত হতে থাকে। সকলের আশা তখন বাকি হতভাগ্য যাত্রীদের মৃতদেহ উদ্ধার করা হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। একই সাথে তদন্ত কর্মকর্তাদের নজরে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধারের উপর। কারণ এই উজ্জ্বল কমলা রঙের জিনিসটি পারে হতভাগ্য বিমানটির ভাগ্যে শেষ মুহূর্তে কী ঘটেছিল এবং তার পেছনের কারণকে উদ্ঘাটন করতে। কিন্তু ভাগ্যদেবী আবার হয়তো আটলান্টিকের গভীর জলে ডুব দিলেন। 30 দিন পেরিয়ে গেল এই ব্ল্যাক বক্স অনুসন্ধানে। বিমানের মূল অংশের কোনো ধ্বংসাবশেষ, এমনকি কোনো যাত্রীর মৃতদেহ খুঁজে পাওয়া গেল না। আটলান্টিকের বুকে হারিয়ে যাওয়া এয়ার ফ্রান্স 447 এর রহস্য আদৌ মীমাংসা করা সম্ভব হবে কিনা এটা নিয়ে সংশয় দৃঢ় হতে থাকলো। তবে সংশয় এবং অনিশ্চয়তার মধ্যে কাজ চালিয়ে যেতে থাকে ফ্রান্সের তদন্তকারী দলটি।
উদ্ধারের কাজে এসে যুক্ত হয় ফ্রান্সের নৌবাহিনী, পারমাণবিক সাবমেরিন, আরও 2টি ছোট সাবমেরিন। সময়ের সাথে সাথে বাড়তে থাকে খরচও। এয়ার ফ্রান্স 447 হতে চলেছে বিমান দুর্ঘটনার তদন্ত কার্যক্রমের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল একটি মিশন। এত কিছুর পরও তৎকালীন সর্বাধুনিক প্রযুক্তি এবং বিশ্বসেরা সব অনুসন্ধানকারী কর্মকর্তাদের নাগালের বাইরে থেকে যায় বিমানটি। ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে হতাশা আর গ্লানি। ফ্রান্সের অনুসন্ধান মিশনে নেতৃত্বদানকারী ঊর্ধ্বতন কর্মকর্তা ফেরান্তে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারের মধ্যে দিয়ে বোঝা যায় গোটা দলটি কতটা মরিয়া এবং হতাশার মধ্য দিয়ে তাদের মিশনকে সামনে নিয়ে চলছিল। অবশেষে উদ্ধারের ঘটনা। এই উদ্ধার অভিযানের সর্বশেষে এসে যুক্ত হয় আমেরিকার একদল বিশেষজ্ঞ ডুবুরি। এ দলটি 1985 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল। এই আমেরিকান ডুবুরি দলের হাত ধরেই 2 বছর পর 2011 সালের এপ্রিলে অবশেষে বিমানের মূল অংশের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। প্রায় 13,000 ফুট পানির নিচে সন্ধান মেলে বিমানটির গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ এবং উদ্ধার করা হয় হতভাগ্য 104 জন যাত্রীর মৃতদেহ। যখন মৃতদেহগুলো উদ্ধার করা হয় তখন সেগুলো সিট বেল্টে বাঁধা অবস্থায় এয়ার ফ্রান্স 447-এর যাত্রী আসনে অবস্থান করছিল। তবে সবচেয়ে বড় আশার কথা, এবার আবিষ্কারের মধ্যে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মধ্যে অস্থির আভাস দেখা যায়। প্রায় হারিয়ে যেতে বসা অমীমাংসিত রহস্যে হয়তো কিছু কুল কিনারা বের করা সম্ভব হবে এবার। ব্ল্যাক বক্স উদ্ধার হবার পরপরই অন্যান্য ধ্বংসাবশেষের সাথে সাথে সেগুলো বিশেষ বিমানে সেদিনই ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। সমগ্র বিশ্বে অপেক্ষা করতে থাকে অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তরের আশায়। দুর্ঘটনার রাতে কী হয়েছিল হতভাগ্য বিমান যাত্রীদের সাথে? কী কারণেই বা এমন রহস্যময়ভাবে বিমানটি হারিয়ে গেল আটলান্টিকের বুকে? সকলের উৎকণ্ঠ নিয়ে অপেক্ষা করতে থাকেন কখন মিলবে উত্তর। সেদিন রাতে আসলে কি হয়েছিল? এয়ার ফ্রান্স 447 ব্রাজিলের রিও ডি জেনিরো বিমানবন্দর ছেড়ে যাবার প্রায় মাঝরাতে তরুণ পাইলট পেরে বুনিনের হাতে বিমান পরিচালনার দায়িত্ব দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। অন্যদিকে বিমানের যাত্রীগণও রাতের খাবার শেষ করে তখন বিশ্রাম নিচ্ছিল। ঘুমিয়ে আছেন গোটা বিমানটি দীর্ঘ রাত আটলান্টিকে পাড়ি দিয়ে ফ্রান্সের মাটিতে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে। সব কিছুই শান্ত স্বাভাবিকভাবেই এগিয়ে চলছিল। আটলান্টিকের বরফ শীতল আবহাওয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে যেতে বিমানটি হঠাৎ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যায়। বিমানের গতি প্রদর্শনকারী যন্ত্রে বরফ জমে তা ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। এয়ার ফ্রান্স 447 এর অনভিজ্ঞ তরুণ পাইলট তখন ঘটনার আকৃষ্ট ততবিম্বহল হয়ে পড়েছেন। ককপিটে একটির পর একটি অ্যালার্ম বেজে উঠেছে। অ্যালার্মের শব্দে বিমানের ক্যাপ্টেন পাইলট ডুবেসেই জেগে উঠে বিমানের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে চেষ্টা চালাতে থাকে তিনি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিমানটির অটো পাইলট সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এয়ার ফ্রান্স 447-এর। স্থির অবস্থায় চলে যায়। পাইলটদের সব চেষ্টা আগ্রহ করে বিমানের আটলান্টিকের বুকে প্রবল বেগে নেমে আসতে থাকে। বিমানটি সাগরের পৃষ্ঠে আছড়ে পড়ার গতি এতটাই প্রবল ছিল যে সিট বেল্টে বাঁধা অনেক যাত্রী শরীরের উপরের অংশ কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সাগরের বুকে আঘাত হানার সাথে সাথে বিমানটি বিধ্বস্ত হয়ে গেছে, তলিয়ে যেতে থাকে আটলান্টিকের অন্ধকার গর্তে। পরবর্তী তদন্তে বেরিয়ে আসে যে টিউবটিতে বরফ জমে দুর্ঘটনার সূচনা হয়েছিল তা ইতিপূর্বে এয়ার ফ্রান্স এই মডেলের প্রত্যেকটি বিমান থেকে রিপ্লেসমেন্টের জন্য সুপারিশ করা হয়েছিল। হয়তো প্যারিসে পৌঁছালেই নতুন মডেলটি সংযোজিত হতো বিমানটিতে। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তাগণ মনে করেন হয়তো বিমানের ক্যাপ্টেন সময় মতো জেগে উঠে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করলেও এতপর বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হতে পারত। বিমানের ক্যাপ্টেন ডুবুইস একজন অভিজ্ঞ পাইলট হওয়া সত্ত্বেও তিনি সময় পেয়েছিল অত্যন্ত, ফলে তার পক্ষে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। বলা যায় গোটা ঘটনাটি প্রায় নিমিষের মধ্যেই ঘটে যায়। তদন্ত নেতৃত্ব প্রদানকারী অনেক কর্মকর্তা মনে করেন যান্ত্রিক গোলযোগ থাকা সত্ত্বেও এটি একটি পরিত্রান্ত যোগ্য পরিস্থিতি ছিল। এক্ষেত্রে তারা দুর্ঘটনার জন্য বিমানের পাইলটকে অনেকাংশে দায়ী বলে মতামত দেন। পরিস্থিতি সামাল দেবার মতো
পর্যাপ্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতার অভাব ছিল বলেও অনেকে তাদের বক্তব্যে তুলে ধরেন। ফ্রান্সের তদন্তকারী সংস্থা 2012 তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করেন। সেখানে দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক গোলযোগের পাশাপাশি এয়ার ফ্রান্স 447 বিমানের পাইলটদের সংকটকালীন সময়ে পরিস্থিতি সামাল দেবার মতো উপযুক্ত সিদ্ধান্ত নেবার ব্যর্থতাই দায়ী করা হয়। পাশাপাশি বিমানের উচ্চতা ও গতি নিয়ন্ত্রণের যন্ত্রগুলোকেও দুর্ঘটনার অন্যতম মুখ্য কারণ হিসাবে দায়ী করা হয়। তদন্তের প্রধান কর্মকর্তা এক ঘটনা যান্ত্রিক গোলযোগের পাশাপাশি ক্যাপ্টেনকে দায়ী করেন। তার মতে আটলান্টিক এর জোরো পরিবেশের মধ্যে পাইলটকে দায়ী রেখে বিশ্রাম নেওয়ার চরম অপেশাদারিত্ব বহিঃপ্রকাশ। তার মতে ক্যাপ্টেন শুরু থেকেই ককপিটের দায়িত্বে থাকলে হয়তো গল্পটা ভিন্নভাবে শেষ হতে পারত। এ দুর্ঘটনার জন্য আমরা যে কারণকেই দায়ী করা হোক না কেন তার মূল্য দিতে হয়েছে বিমানের সকল যাত্রীকে। দুর্ঘটনার পর এয়ার ফ্রান্সের কর্তৃপক্ষ বেশ কিছু সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি পাইলটদের পেশাদারিত্বের মনোনয়নকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে এয়ারলাইন্সগুলো। প্রায় 2 বছর ধরে এয়ার ফ্রান্স 447 এর উদ্ধার অভিযানে ব্যয় হয় $50 মিলিয়ন। এয়ার ফ্রান্স 447 এর হতভাগ্য যাত্রীদের পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়তো কোনোভাবেই সম্ভব হবে না, তবে আমরা ভবিষ্যতে যেন এ ধরনের বিপর্যয়ের মুখে না পড়ি সে প্রার্থনা করতে পারি। বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি আর দক্ষ অনুসন্ধানকারীদের সাথে নিয়েও এ উদ্ধার অভিযানটি শেষ হতে প্রায় 22 মাস সময় লেগেছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে উদ্ধারকারী ও অনুসন্ধানকারীগণ একত্রিত হয়েছিল বিমান দুর্ঘটনার ইতিহাসের অন্যতম সময় অপেক্ষা ও ব্যয়বহুল এই উদ্ধারের অভিযানে অংশ নিতে। সময়ের সাথে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়লেও এয়ার ফ্রান্স 447 আমাদের দেখিয়ে দিয়েছে সর্বোচ্চ প্রযুক্তিগত দক্ষতা নিয়েও প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। এ দুর্ঘটনার অত্যন্ত একটা উপসংহার এসেছে, যেটা আমরা অত্যন্ত এখনও মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370 এর জন্য আনতে পারিনি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটি? সত্যি বলতে কি এয়ার ফ্রান্স 447 এর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর বন্ধুবান্ধব পরিবারের কাছে শেয়ার করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।